বাংলাদেশে টাইফয়েড এখনও একটি পরিচিত সেই সাথে ঝুঁকিপূর্ণ রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এটি সহজেই ছড়িয়ে পড়ে, আর শিশুদের ক্ষেত্রে এর প্রভাব আরও ভয়াবহ। এই বাস্তবতায় সরকার সারা দেশে চালু করেছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025, যার মাধ্যমে শিশুদের দেয়া হচ্ছে নিরাপদ ও কার্যকর টিকা। শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আজকের এই বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সঙ্গে আছেন দুজন বিশেষজ্ঞ আলোচক। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান খান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ, এবং ডাক্তার বিশ্বজিৎ চৌধুরী, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ। শ্রোতা বন্ধু, আজকের বিশেষজ্ঞ আলোচকগণের কাছ থেকে জানব টাইফয়েড টিকা কতটা জরুরি, কারা টিকা নেবে, আর কিভাবে আমরা সবাই মিলে নিজেদের ও নিজেদের সন্তানদের সুরক্ষিত রাখতে পারি। চলুন শুরু করি আজকের আলোচনা। আপনারা কেমন আছেন? জি, ভালো আছি। আমরা আজকের আলোচনা শুরু করছি। শুরুতেই ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান খান স্যার, আপনার কাছে জানতে চাই, আমরা সাধারণ অর্থে জানি যে দূষিত পানি থেকে টাইফয়েড হয়ে থাকে, কিন্তু টাইফয়েড রোগটি আসলে কি এবং এটি কিভাবে এবং কোথা থেকে ছড়ায়, বিস্তারিত যদি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। টাইফয়েড আমাদের দেশের একটি পরিচিত এবং ঝুঁকিপূর্ণ রোগ। এটি আসলে একটি সংক্রামক রোগ যেটি দূষিত পানি এবং খাবারের মাধ্যমে ছড়ায়। সালমোনেলা টাইফি নামে এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে এই অসুখটি হয় এবং এর বিভিন্ন রকম জটিলতার কারণে মানুষের বেশ ভোগান্তি হয় এবং মানুষের মৃত্যু ঝুঁকিও থাকে। অসংখ্য ধন্যবাদ। এবারে ডাক্তার বিশ্বজিৎ চৌধুরী স্যার, আপনার কাছে জানতে চাই, টাইফয়েড রোগের সাধারণ লক্ষণগুলো কি কি হয়ে থাকে? টাইফয়েড রোগের লক্ষণ সাধারণ জ্বরের মতোই অনেকটা। এটা সাধারণ জ্বর থেকে উচ্চ তাপমাত্রার জ্বর থাকতে পারে, পাশাপাশি বাচ্চাদের শরীর ব্যথা, গা ব্যথা, ক্ষুধামন্দা, খিঁচুনি, এবং যদি জটিলতা তৈরি হয় যেটা রোগের শেষ পর্যায়ে ঘটে থাকে, সেক্ষেত্রে তাদের প্লীহা এবং লিভার জটিল, সেটাও বড় হতে পারে। কোন বয়সী বা কোন শ্রেণীর মানুষ এই রোগের ঝুঁকিতে বেশি থাকেন? আমাদের দেশে না, শুধুমাত্র সারা পৃথিবীতেই সংক্রামক রোগ যতগুলো আছে বেশিরভাগই হচ্ছে শিশুরা ঝুঁকিতে বেশি থাকে। এবং আমাদের দেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, যে গত বছরে সারা বাংলাদেশে 8,000 জন লোক টাইফয়েড আক্রান্ত জটিলতায় মৃত্যুবরণ করেন। তার মাঝে হচ্ছে 6,000 জন হচ্ছে শিশু। টোটাল পার্সেন্টেজের প্রায় 68। কাজেই এই বয়সটা, যে বয়সে আমরা টিকা দিচ্ছি, সাধারণত যে বয়সটা ঠিক করা হয়েছে 9 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত, এই বয়সটাই শিশুরা বেশি ঝুঁকিপূর্ণ থাকে। অর্থাৎ বিশেষ করে শিশু যারা রয়েছেন তারা এই রোগটির ঝুঁকিতে বেশি রয়েছেন। এই টাইফয়েড রোগে আক্রান্ত হলে এর জটিলতা কতটা হতে পারে? টাইফয়েড রোগে আক্রান্ত হলে প্রথম দিকে যদি রোগ সেরে যায় তাহলে খুব একটা জটিলতা হয় না, এবং এক সময় এই রোগটাকে কিন্তু বলা হতো মেয়াদি রোগ, অনেক দীর্ঘ সময় ধরে থেকে যেত। এটা যদি দীর্ঘদিন থাকে তাহলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে, যেরকম আমরা অন্ত্র থেকে রক্তক্ষরণ হতে পারে, আমরা যেটা ইংরেজিতে বলি পারফোরেশন, অর্থাৎ অন্ত্রের ক্ষত সৃষ্টি হতে পারে, এবং সেখান থেকে খিঁচুনি হতে পারে, টাইফয়েড এনকেফালোপ্যাথি, যেগুলোর মাধ্যমে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। আমরা জানি যে বর্তমানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 চলছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকাদান ক্যাম্পেইন চলমান রয়েছে। এই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য কি? আসলে যে কোনো মাস ভ্যাকসিনেশন প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হচ্ছে এই রোগটাকে নির্মূল করা, কিন্তু টাইফয়েডকে সহজে নির্মূল করা সম্ভব নয়, যেহেতু বিভিন্ন বয়সে হয়ে থাকে। তো মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা শিশুরা রয়েছে তাদেরকে এই টাইফয়েড থেকে সুরক্ষিত রাখা, এবং যে 9 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের যদি আমরা সবাইকে টিকার আওতায় আনতে পারি, তাহলে তাদের হয়তো টাইফয়েড রোগ পরবর্তীতে হবে না, এবং ভবিষ্যতে তাদের জটিলতাজনিত যে মৃত্যু ঘটে থাকে সেটাও ঘটবে না। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের শিশুদেরকে টাইফয়েড থেকে সুরক্ষা দেওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ফিরে যাচ্ছি ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান খান স্যারের কাছে। টিকাদান ক্যাম্পেইন যে চলছে, এই ক্যাম্পেইনে কোন বয়সের শিশুদের মূলত টিকা দেওয়া হচ্ছে? ধন্যবাদ। টাইফয়েড টিকা ক্যাম্পেইন 2025-এ 9 মাস থেকে 15 বছর বয়সী বাচ্চাদেরকে এই টিকা দেওয়া হচ্ছে। এই বয়সের যে বাচ্চারা স্কুলে পড়ে তাদেরকে স্কুল থেকে টিকা দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে, আর অন্যান্য যারা স্কুলে পড়ে না তাদেরকে আমাদের দেশের যে ইপিআই টিকাদান কেন্দ্র যেখানে যেখানে আছে
তার মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে। অর্থাৎ স্কুল পড়ুয়া এবং যারা পড়ছে না বা বাইরে থেকেও এই টিকা নেওয়ার সুযোগ আছে, যাদের বয়স 9 মাস থেকে 15 বছরের মধ্যে। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, আপনাদের যাদের সন্তানদের এখনো টিকা দেননি, আপনারা অবশ্যই তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে অথবা ইপিআই সেন্টারে যোগাযোগ করে টাইফয়েড টিকা গ্রহণ করবেন। এবারে আপনার কাছে জানতে চাই, এই টিকাটি কত ডোজ দেয়া হয় বা একবার নিলেই কি যথেষ্ট? জি, টাইফয়েডের টিকা এখন যে ক্যাম্পেইন চলে, এই টিকার একটি ডোজই নির্ধারণ করা হয়েছে, আপাতত একটি ডোজ নিলেই হবে। এই টিকায় 0.5 মিলিলিটার ভ্যাকসিন, এটা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। যদি বাচ্চার বয়স 2 বছরের কম হয় তাহলে উরুতে দেওয়া হয়, আর যদি 2 বছরের বেশি হয় সেক্ষেত্রে বাহুতে দেওয়া হয়। ধন্যবাদ। আমরা আবারও কথা বলবো ডাক্তার বিশ্বজিৎ চৌধুরীর সাথে। এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? যেহেতু এটা মাংসপেশিতে প্রদান করা হয়, সেই জন্য মাংসপেশিতে যে কোনো ইনজেকশন দিলে তার কিছু অসুবিধা হতে পারে। যেমন হয়তো যে জায়গায় আমরা ইনজেকশনটা দিচ্ছি সেখানে তার ব্যথা হতে পারে, কিংবা একটু লাল লাল ফুসকুড়ি হতে পারে, এবং পরবর্তীতে হয়তো কারো অল্প জ্বরও আসতে পারে। এছাড়া বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। টিকা দেওয়ার আগে বা পরে বিশেষ কোনো সাবধানতা অবলম্বন করতে হবে কি? আমরা সবসময় বলে থাকি, টিকা হচ্ছে সবসময় সুস্থ বাচ্চার জন্য, অসুস্থ অবস্থায় কখনো টিকা দেওয়া যাবে না। যদি কোনো বাচ্চার শরীরে জ্বর থাকে কিংবা কোনো একটা অসুস্থতার জনিত কারণ থাকে তাহলে টিকা না দেওয়া ভালো। কাজে এটাই হচ্ছে প্রথম সাবধানতা টিকা দেওয়ার পূর্বে। আর টিকা দেওয়ার পরবর্তীতে বিশেষ কোনো সাবধানতা নেই, কিন্তু যে কেন্দ্রে টিকা দিবে বাচ্চা সেখানে তাকে কমপক্ষে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, অর্থাৎ তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কিনা সেটার জন্য। খালি পেটে টিকা না দেওয়াই ভালো। পাশাপাশি হচ্ছে হঠাৎ করে খেলাধুলা করলো, হয়তো ঘর্মাক্ত অবস্থায় আছে, এক অস্থির অবস্থায় আছে, সেই অবস্থায় টিকা না দেওয়াই ভালো। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 এর প্রচারণার মান কেমন এবং কেমন সাড়া পাচ্ছেন আপনারা? এটা যেহেতু একটা জাতীয় প্রোগ্রাম, আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু আমি স্বাস্থ্য বিভাগের সাথে জড়িত, এই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সেই টপ লেভেল থেকে শুরু করে একদম মাঠ পর্যায় পর্যন্ত একটা ব্যাপক প্রচারণা চলছে। সেটা হচ্ছে প্রেজেন্টেশন, লিফলেট, গ্রুপ ওয়ার্ক, কিংবা ইভেন বিভিন্ন আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান যেটা আছে সেগুলোর প্রধানদের মাধ্যমেও কিন্তু পুরা সমাজে সেটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন, একদম রুট লেভেলে কাজ করেন, গ্রামে কিংবা ইউনিয়ন পর্যায়ে, তাদের মাধ্যমে কিন্তু সারা দেশে এই ক্যাম্পেইনটা করা হচ্ছে। এবং আমরা যারা হয়তো টার্সিয়ারি কেয়ার হসপিটাল বা বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে আমরাও কিন্তু আমাদের যাদের বাচ্চার অভিভাবক কিংবা বাচ্চা সবাইকে আমরা এই ব্যাপারে সচেতন করছি। এখন পর্যন্ত যেটা লক্ষণীয় আমাদের কাছে সেটা যথেষ্ট ভালো এবং টিকাদান হারও অনেক ভালো। অর্থাৎ প্রচারণার মানও যেমন ভালো, তেমনি আপনারা সাড়াও পাচ্ছেন। এবং সেই সাথে আপনাকেও একটু জানাতে চাই, আমাদের বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের FM 92 মেগাহার্জেও কিন্তু টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 সম্পর্কে বেশ প্রচারণার কাজ চলমান রয়েছে। আমরা এবারে আবারও কথা বলবো ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান খান স্যারের সাথে। আপনার কাছে এবারে জানতে চাইবো, কারো আগে টাইফয়েড হলে এখন যদি তিনি টিকা নেন সেটা কি কার্যকরী হবে বা কতটা কার্যকরী হবে? ধন্যবাদ আপনাকে। কারো যদি বর্তমানে টিকা প্রদানের সময় টাইফয়েড থাকে তাহলে এই সময়ে টিকা নেওয়া যাবে না, তবে টাইফয়েড হয়ে সুস্থ হয়ে গেলে সে টিকা নিতে পারবে। অর্থাৎ যাদের আগে টাইফয়েড হয়েছে, এখন টাইফয়েড নেই, সুস্থ, তারা টিকা নিতে পারবে এবং এটা সমানভাবেই কার্যকরী হবে। এবারে জানতে চাই, গ্রামীণ বা দুর্গম অঞ্চলের মানুষদের কাছে টিকা পৌঁছানোর ব্যবস্থা কিভাবে করা হচ্ছে? আমাদের একদম সিটি কর্পোরেশন এরিয়া থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে টিকা পৌঁছানোর ব্যবস্থা আগে থেকেই বিদ্যমান। আমরা বলে থাকি এটা কোল্ড চেইন সিস্টেম, অর্থাৎ আমার বিভাগীয় শহর থেকে জেলা শহরে যাবে একটা বিশেষ ক্যারিয়ার বা কোল্ড বক্সের মাধ্যমে, আবার উপজেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে উপজেলা লেভেলে যাবে কোল্ড বক্সের মাধ্যমে। উপজেলা লেভেলগুলোতে সেখানে যে রেফ্রিজারেটর আছে সেখানে এই টিকাগুলো 1 মাস সংরক্ষণের ব্যবস্থা আছে। এবং সেই উপজেলা থেকে অ্যাকচুয়াল সাইট অফ ভ্যাকসিনেশন, অর্থাৎ যেখানে টিকাটা দেওয়া হবে সেখানে এই টিকা ক্যারি করার জন্য ভ্যাকসিন ক্যারিয়ার আছে, সেখানে ঢাকনা না খুললে 24 ঘন্টা পর্যন্ত টিকাটা ভালো থাকে। তো এইভাবে কোল্ড চেইন সিস্টেমের মাধ্যমে একদম আমার সিটি কর্পোরেশন, জেলা শহর, উপজেলা শহর, ইউনিয়ন পর্যায়ে এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলেও টিকা পৌঁছে দেওয়ার সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে এবং এটা ইপিআই কার্যক্রমের অধীনে পরিচালিত হয়। অনেক আগে থেকে আমাদের দেশে এটা বিদ্যমান আছে। বাহ, ধন্যবাদ আপনাকে। এবারে জানতে চাই, অনেকেই টিকা নিতে ভয় পান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, এটা আমরাও লক্ষ্য করেছি যে অনেকে টিকা নিতে ভয় পান। আসলে ভয়ের কিছু না, আমাদের দেশে টিকার মাধ্যমেই কিন্তু অনেকগুলো সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আমরা জানি যে আমাদের গুটি বসন্ত বা স্মল পক্স যেটা ছিল, এটা সারা বিশ্ব থেকে দূর করা গিয়েছে টিকাদানের মাধ্যমেই। এছাড়া টিটেনাস আগে
অনেক মাত্রায় হতো সেটাও নিয়ন্ত্রণ করা গিয়েছে। তারপরে পোলিওমাইলাইটিস এটা নিয়ন্ত্রণ করা গিয়েছে। আরও এখন পর্যন্ত 10টা রোগের জন্য টিকাদান কর্মসূচি চালু আছে এবং রোগগুলোর যে সংক্রমণের হার সেটা যথেষ্ট কমে এসেছে টিকাদানের মাধ্যমে। কাজেই টিকার ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না, এটার যেহেতু প্রয়োজনীয়তা রয়েছে এবং আমাদের সুরক্ষার জন্যই সামান্য সুয়ের যে ব্যথা এইটুকু সহ্য করলেই এটা নেওয়া সম্ভব। আর যে কোনো টিকারে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এই যে ইনজেকশনের ব্যথা বা অনেক সময় ওই ইনজেকশনের সাইটে একটু ফুলে যেতে পারে কিংবা একটু হালকা জ্বর আসতে পারে, এগুলো খুবই স্বাভাবিক, এর জন্য কোনো ওষুধও প্রয়োজন হয় না, এগুলো এমনিতেই ঠিক হয়ে যায়। সুতরাং যারা টিকা নিতে ভয় পান তাদের উদ্দেশ্যে আমি বলবো যে টিকা কোনো ভয়ের কিছু না, এটা আমাদের উপকারের জন্যই, আমাদের রোগ প্রতিরোধের জন্য। সুতরাং আমরা এই সামান্য ভয়টুকু উপেক্ষা করে প্রয়োজনীয় টিকাগুলো গ্রহণ করব। 15 বছরের বেশি যাদের বয়স তারা কি এই টিকা দিতে পারবেন, বা দিতে পারলে কিভাবে দিতে পারবেন? তারা এই ক্যাম্পেইনের অধীনে টিকা দিতে পারবেন না, অর্থাৎ সরকারিভাবে তারা টিকা পাবেন না, কিন্তু তারা যদি টিকা নিতে চান তাহলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মতো তারা টিকা নিতে পারবেন ব্যক্তিগতভাবে, কিন্তু সরকারিভাবে তাদের এই টিকা নেওয়ার সুযোগ নেই বর্তমানে। আমরা আবারও কথা বলবো ডাক্তার বিশ্বজিৎ চৌধুরী স্যারের সাথে। এবারে আপনার কাছে জানতে চাইব, টাইফয়েড প্রতিরোধে টিকার পাশাপাশি খাবার ও পানি বিষয়ে কি সচেতনতা দরকার? আমরা আগেই জেনেছি যে টাইফয়েড মূলত পানির মাধ্যমে ছড়ায়, এটা একটা পানিবাহিত রোগ। সেই ক্ষেত্রে প্রধান হচ্ছে আমাদের বিশুদ্ধ পানি পান করা, আমাদের নিরাপদ পানি পান করতে হবে, আমাদের সঠিক স্বাস্থ্যসম্মত ব্যবস্থা মেনটেন করতে হবে, যেটা আমরা বলি স্যানিটেশন আর কি, প্রপার হাইজিন অ্যান্ড স্যানিটেশন, সেটা মেনটেন করতে হবে। এবং আমাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলা, সকল রোগের মতো আমাদের প্রপার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অর্থাৎ খাওয়ার আগে হাত ভালোভাবে ধুয়ে নেওয়া, পরিষ্কার করা, আমাদের বাথরুম ব্যবহার করে হাত ঠিকমতো ধোয়া, পাশাপাশি খাবার পর আবার হাত ঠিকমতো পরিষ্কার করা, অর্থাৎ নিরাপদ বিশুদ্ধ পানি এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললেই আমাদের এই টাইফয়েডকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ খাবার, সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই কিন্তু এই রোগ প্রতিরোধের সর্বোত্তম চাবিকাঠি। এবারে আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশে টাইফয়েড সংক্রমণের বর্তমান অবস্থা কেমন? বাংলাদেশে এই টাইফয়েডের যেটা হচ্ছে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ, এটা একটা নিয়ে সমীক্ষা করেছে একটা অর্গানাইজেশন, যে বাংলাদেশে টাইফয়েড দেখা যাচ্ছে প্রতি বছর প্রায় 3 লক্ষ শিশু টাইফয়েডে আক্রান্ত হয় এবং তার মাঝে প্রায় 6000 শিশু টাইফয়েডে মৃত্যুবরণ করেন। সেটা আমাদের জন্য অত্যন্ত অ্যালার্মিং, কারণ 6000 শিশু কিন্তু মোটেই এটা কম সংখ্যক নয়। যেখানে 3 লক্ষ আক্রান্ত হচ্ছে তার মাঝে 6000 মৃত্যুবরণ করছে, কাজে এটা আমাদের জন্য খুবই একটা অ্যালার্মিং, এবং সেই জন্যই কিন্তু এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটা আমাদের এখানে এসেছে। অর্থাৎ আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে এবং আমাদের সন্তানদেরকেও সচেতন রাখতে হবে। এবারে জানতে চাইবো, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025-এর মাধ্যমে কি পরিবর্তন আশা করা হচ্ছে? পরিবর্তন তো অবশ্যই, কারণ এই ধরনের একটা মাস প্রোগ্রামের আমাদের কিছু উদ্দেশ্য থাকে, যে মূলত হচ্ছে আমাদের 9 মাস থেকে 15 বছরের যারা শিশু আছে তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া টাইফয়েড থেকে। কাজে এই লক্ষ্যেই আমাদের এই মাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে। তা আমরা আশা করছি এই ক্যাম্পেইন যদি সফল হয় তাহলে ভবিষ্যতে এই বয়সের শিশুরা যারা এখন টিকা পাচ্ছে তাদের টাইফয়েড থেকে তাদের মৃত্যু কিংবা স্বাস্থ্য জটিলতা যেগুলো তৈরি হয় সেগুলো হবে না, এবং আমাদের বহুল সংখ্যক শিশু, যেখানে আমাদের টার্গেট করা হয়েছে প্রায় 4.2 মিলিয়ন শিশুকে টিকা দেওয়ার, সেটা আমাদের এই শিশুরা সুরক্ষিত থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে আবারও ফিরে যাব ডাক্তার কামরুজ্জামান খান স্যারের কাছে। এবারে আপনার কাছে জানতে চাইব, ভবিষ্যতে এই টাইফয়েড টিকাকে নিয়মিত টিকাদান কর্মসূচি ইপিআই এর অন্তর্ভুক্ত করা হবে কি? জি, বাংলাদেশ সরকারের পরিকল্পনা রয়েছে যে 2026 সন থেকে ইপিআই এর টিকা কার্যক্রম, তার মাধ্যমে যে নিয়মিত 10টি রোগের জন্য টিকা দেওয়া হয়, সেখানে এই টাইফয়েডের টিকাকে অন্তর্ভুক্ত করা হবে 2026 সন থেকে। আর বর্তমানেও এটা ইপিআই এর যে টিকাদানের কেন্দ্র এবং ইপিআই টিকাদানের যে কর্মীবৃন্দ তাদের মাধ্যমেই এখন টিকাটা দেয়া হচ্ছে, কিন্তু 2026 সন থেকে এটা একদম নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় চলে আসবে। এটি খুবই আনন্দের বিষয় যে 2026 সাল থেকে এই টিকাদান কর্মসূচিটি নিয়মিত ইপিআই কর্মসূচির নিয়মিত কার্যক্রমের আওতায় চলে আসবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও কথা বলছি ডাক্তার বিশ্বজিৎ চৌধুরী স্যারের সাথে। তখন আমরা টাইফয়েড কেন হয়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে নানান আলোচনা করলাম। সবশেষ শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমরা ইতিমধ্যেই জেনেছি টাইফয়েড একটি মারাত্মক শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ রোগ, এবং আমাদের দেশে 3 লক্ষ শিশু
প্রতি বছর টাইফয়েডে আক্রান্ত হয় এবং এর মাঝে প্রায় 6,000 শিশু মৃত্যুবরণ করে। একটি শিশুর মৃত্যু আমাদের জন্য কাম্য নয়। সেই লক্ষ্যে আমাদের সরকার এবং আমরা সবাই চেষ্টা করছি এই বয়সী শিশুদেরকে আমাদের সবাইকে টাইফয়েডের টিকার অন্তর্ভুক্ত করার জন্য। এখন মানুষের মাঝে একটা ভয় কাজ করছে, হয়তো আমরা স্বাস্থ্যকর্মী হিসাবে অনেক ফোন পাই যে আমার বাচ্চাকে টিকা দিব কিনা, টাইফয়েডের টিকা দিলে কি আসলে কোনো ক্ষতি হবে কিনা এবং পরবর্তীতে এটার জন্য কোনো জটিলতা হবে কিনা। সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে টাইফয়েডের টিকা আপনারা অবশ্যই দিবেন এবং আমি ব্যক্তিগতভাবে বলি, আমি আমার সন্তানকে টিকা দিয়েছি, আমি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে, কাজে আপনারা অবশ্যই টিকা দিবেন। পাশাপাশি টিকার উপকারিতা সম্পর্কে আপনারা সবাই জানেন যে ইপিআই যে টিকাগুলো রয়েছে যে রোগ প্রতিরোধ করে, সেই রোগগুলো কিন্তু থেকে বাংলাদেশ এখন অনেক অ্যাডভান্স। যেরকম আমরা গুটি বসন্তের কথা জেনেছি অথবা প্রাণঘাতী হেপাটাইটিস ভি ভাইরাস, সেটা আমাদের নিয়ন্ত্রণে এসেছে। হাম, রুবেলা, এটার ভ্যাকসিনেশনের জন্য রুবেলার কারণে যে মাতৃমৃত্যু জটিলতা সেটা অনেক কমে গিয়েছে এবং নিয়ন্ত্রিত অবস্থায় আছে। এই জন্য আমরা বলবো যে আপনার টিকা নিয়ে কোনো বিভ্রান্ত হবেন না, কোনো গুজবে কান দিবেন না। আপনার শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনারা সকলে মিলে টিকা কেন্দ্র আসুন এবং টাইফয়েডের টিকা গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই স্যার, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা, আজকের আলোচনায় আমরা জানলাম টাইফয়েড প্রতিরোধে টিকা নেওয়া কতটা প্রয়োজন, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন ও নিরাপদ খাবার পানির অভ্যাসও যে সমান গুরুত্বপূর্ণ তাও উঠে এসেছে বিশেষজ্ঞদের কথায়। মনে রাখবেন, একটি ছোট টিকা আপনার সন্তানের ভবিষ্যৎকে বড় ঝুঁকি থেকে বাঁচাতে পারে। তাই নিজের সচেতনতা থেকেই এগিয়ে আসুন, নির্ধারিত ক্যাম্পেইনে গিয়ে সন্তানদের টিকা দিন। শ্রোতা বন্ধু, আজকের আয়োজনে বিশেষজ্ঞ আলোচক হিসেবে আমাদের সাথে ছিলেন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান খান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ, এবং ডাক্তার বিশ্বজিৎ চৌধুরী, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ। অনুষ্ঠানটির সঞ্চালনা ও সম্পাদনায় ছিলাম স্বর্ণা চাকলাদার, শব্দগ্রহণে মোহাম্মদ মুহিতুল ইসলাম, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আল আমিন খান, তত্ত্বাবধানে মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং প্রযোজনায় মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এই শুভকামনা নিয়ে শেষ করছি আজকের আয়োজন। বেতার শুনুন, বেতারের সাথেই থাকুন।